স্বাগত জানাচ্ছি। খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। গত বছর তুলনায় এবার 18,000 আয়কর রিটার্ন কম জমা পড়েছে। তবে সময় বেশি চেয়ে প্রায় 30% বেশি আবেদন জমা পড়েছে, যাতে সময় বাড়ানো হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড বলছে যারা রিটার্ন জমা দেননি তাদের জরিমানা গুনতে হবে। এনবিআর চেয়ারম্যান এই কথা বলার পরেই আজ আমরা যখন আলোচনা করতে যাচ্ছি, আজ আমরা আলোচনা করব আয়কর রিটার্ন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দেবার নিয়ম। এরপর ব্যবসায়ী ও সুশীল সমাজের আবেদনের প্রেক্ষিতে বাড়ানো হয় সময়। গেল বছর 2 দফা সময় বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দেবার সময়সীমা বেঁধে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। 30শে নভেম্বর পর্যন্ত 8,33,000 রিটার্ন জমা পড়ে। আদায় হয় 1390 কোটি টাকা। তবে এবার রাজস্ব আদায়ের পরিমাণ বেড়ে হয়েছে 1550 কোটি টাকা। রিটার্ন জমা পড়েছে 8,16,000-এর কাছাকাছি। তবে এবার 82,000-এর বেশি আবেদন পড়েছে বাড়তি সময় চেয়ে। যারা কোনো কারণে বা অবহেলাজনিত কারণে রিটার্ন দেননি তাদের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশে জরিমানা করার বিধান আছে। কমিশনাররা আইনে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী সেই সব ব্যবস্থা নেবেন। এবার 29% প্রবৃদ্ধি ধরে 1,76,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য আছে বাজেটে। প্রথম 4 মাসের রাজস্ব আদায় ঘাটতি 8,000 কোটি টাকার বেশি। তবে লক্ষ্য অর্জনে আশাবাদী এনবিআর। ব্যবসায়ী, শিল্পপতি সমাজ, বিসিসিআই, ডিসিসিআই তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। সকলের সম্মিলিত সহায়তায় আমরা আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করব, এর কোনো বিকল্প নেই। এজন্য কর কর্মকর্তাদের কর অফিসগুলোতে মেলার মতো করবান্ধব পরিবেশ তৈরির নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ট্যাক্স রিটার্ন জমা দেবার নিয়ে। গত বছর তুলনায় প্রায় 18,000 রিটার্ন কম জমা পড়েছে এবং এ প্রেক্ষিতে এনবিআর থেকে বলা হয়েছে, এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আর সময় বাড়ানো হবে না এবং যারা এরপরে জমা দেবেন তারা আয়করের নিয়ম অনুযায়ী জরিমানা দিয়ে তারা ট্যাক্স জমা দেবেন। উনি একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যেটা হয়েছে, আমাদের গত কয়েক বছর দেখছি আমরা সবসময় আয়কর রিটার্ন দেবার তারিখ কয়েকবার, 2বার বা কখনো 3বারও হয়েছে যে সময় বাড়ানো হয়েছে। সো এই যে একটা ট্রেডিশন, সেখান থেকে আসলে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা? আসলে না, আমার মনে হয় যে এটা প্রথম যখন সময় বাড়ানোর তারিখ প্রক্রিয়াটা শুরু হলো তখন কিছু বিশেষ কারণে হতো আর কি। হ্যাঁ, যেমন তখন একটা ছিল যে ঈদের সময়টা পড়েছিল, একটা ছুটির সময় থাকে, সেই সময়ের কারণে বাড়ানো হয়েছিল। তারপরে কিছু কিছু সময় বলা হয়েছে যে এটা অন্য অন্য যে উৎসব আছে বা ন্যাশনাল ক্যালামিটি, যে কারণে বাড়ানো হতো। কিন্তু এখন এটা মোটামুটি স্বাভাবিক নিয়মে দাঁড়িয়ে গেছে। কিন্তু স্বাভাবিকভাবে আমি বলছি যে সেটা হলো যে প্রতি বছর কিন্তু আমরা জানি যে সেপ্টেম্বরের ভিতরে আমাদেরকে আসলে আয়কর রিটার্নটা দিতে হবে। ফলে সেক্ষেত্রে করদাতাদের একটা স্বাভাবিক প্রস্তুতি থাকবার কথা। কিন্তু এখন তো পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আমাদের এখনো সেই অভ্যাসটা গড়ে ওঠেনি। দ্বিতীয় যেটা মনে হচ্ছে সেটা হলো যে কি কারণে ঠিক বাড়ানো হচ্ছে এটা খুব যুক্তিসঙ্গতভাবে আসলে এনবিআরও বলছে না, এবং ব্যবসায়ীদের থেকে একটা চাপ থাকে এবং এনবিআরও ভাবছেন যে এটা হয়তো বাড়ালে হয়তো আয়কর রিটার্নের সংখ্যা বাড়বে। এখন যেটা হচ্ছে যে বারবারই যখন আপনি একটা সুবিধা দিতে থাকবেন তখন তো আমরা দেখতে পাচ্ছি যে সেটা কার্যকারিতা হচ্ছে না এবং রিটার্নের সংখ্যা এখন বাড়ছে না। সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী বলেছেন যে উনি চান একটু ফিক্সড ট্যাক্স ডে থাকবে, অর্থাৎ ওই দিনেই হয়তো সবাই বা ওর মধ্যেই সবাই ট্যাক্স জমা দেবেন, রিটার্ন জমা দেবেন। বাংলাদেশি প্রেক্ষাপটে বাংলাদেশি এটা আসলে কতটা যৌক্তিক বা এটাকে আদৌ করা সম্ভব কি না আপনার মনে হয়? না, এটা তো বাংলাদেশে আমার মনে হয়, আমি ঠিক নিশ্চিত নেই অর্থমন্ত্রী আসলে কি বোঝাতে চেয়েছেন। কারণ একটা তো আমাদের ফিক্সড ডেট আছে, আমরা 3 মাসের মধ্যে দিতে হবে। তার অর্থ হলো যে আমরা সেপ্টেম্বরের শেষের মধ্যে আমরা দেব। একদিনে সবাই দিবে এটা আমি মনে করি না যে এটা হবে। এটার কথা আমার মনে হয় তিনি সরাসরি বলেন যে একটা নির্দিষ্ট সময় থাকবে, এরপর আর বাড়ানো, সেটা এখনো আমাদের আছে আমার ধারণা আর কি। কিন্তু উনি যেটা বলছেন সেটা হলো যে আমরা যে এই করের মেলা হচ্ছে বা হচ্ছে এই জিনিসটাকে তিনি হয়তো বলছেন যে আমরা একদিনে একটা ফিক্স করে দিব যে এটা কর দিবস এবং এটা এই দিনের শেষ দিন, এবং সেটা আমাদেরকে একটা জাতীয় উৎসবের মতো করে হয়তো উনি বলার চেষ্টা করেছেন। আমি ঠিক নিশ্চিত নই যে একদিনে সবার রিটার্ন আসলে জমা দেওয়া সম্ভব কিনা।
কিছু কিছু ক্ষেত্রে এটা হয় যে কোনো কোনো পরিস্থিতিতে কেউ কেউ সময়ের আবেদন করবে এবং সেই পরিস্থিতিটা কিন্তু আমাদের আছে এখনো। যে আপনি যদি দেখবেন যে একটা বড় অংশ আছে যারা প্রায়, আমি মনে করি যে প্রায় 20% মতো বা 10 থেকে 15% মতো আবেদন পড়ে, যেটা যারা সময় বাড়াতে পারেন। তো সেই সময় বাড়ানোর আবেদন থাকে। এবারও বোধহয় যেটা আপনাদের রিপোর্ট থেকে আসলো যে সময় বাড়ানোর আবেদনের ক্ষেত্রেও কিছুটা অ্যাপ্লিকেশন বোধহয় বেশি পড়েছে। তো সেটাকে হয়তো যদি অ্যাকাউন্ট করেন তাহলে হয়তো যেটা বোঝা যাচ্ছে যে গত বছরের কাছাকাছি একটা সংখ্যা হয়তো আমরা পাবো সেই অর্থে। কিন্তু আমি যদি দেখি যে গত 4-5 বছর থেকে কিন্তু রিটার্নের সংখ্যা বাড়ছিল। একটা বড় ইস্যু ছিল যেহেতু 2010-এর দিকে যেখানে 8 লাখের মতো জমা পড়তো, এটা 2014-15-তে প্রায় 11 লাখের মতো বৃদ্ধি করা গেছিল। কিন্তু এই বছরে হয়তো এটা বাড়ছে না। এবং আরো একটা বিষয় আমি গুরুত্বের সাথে দেখছি, সেটা হলো যে আয়করের যে একটা বৃদ্ধির প্রবণতা আমরা 3-4 বছর ধরে দেখছিলাম, বিশেষত 2007-8-এর পর থেকে যে একটা বৃদ্ধির প্রবণতা ছিল এবং যেটা খুবই আমাদের কাছে ইতিবাচক মনে হতো যে এটাই হওয়া উচিত, আয়কর থেকেই সবচেয়ে বেশি কর আদায় করা উচিত, কারণ এটা রিডিস্ট্রিবিউটিভ একটা ইম্প্যাক্ট আছে, যে এটা সমতা তৈরি করে। সেটারও আস্তে আস্তে কিন্তু গতি প্রবৃত্তি কমে যাচ্ছে। এবং গত অর্থ বছরের যদি আয়কর আদায়ের পরিমাণ দেখেন তাহলে সবচেয়ে কম প্রবৃদ্ধি করেছে আয়কর থেকে এনবিআর এর যতগুলো উৎস আছে। ফলে সেদিক থেকেও একটা আশঙ্কা আছে। একই সাথে আমি দেখতে পাচ্ছি যে যখন আপনি কর মেলা করছেন তখন অনেক লোক সেখানে দৌড়ে যাচ্ছেন, ভিড় জমাচ্ছেন। ফলে একটা বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে কর মেলায় হয়তো এক্সিস্টিং যারা আছেন তারাও কর মেলার ওখানে যাচ্ছেন এবং রিটার্ন জমা দিচ্ছেন। নতুন কতজন করদাতা বা রিটার্ন দেওয়ার সংখ্যা সেইভাবে বাড়ছে না। ফলে সেই পরিস্থিতি আমি জানি না কিভাবে সামাল দেওয়া হবে। তবে একটা বিষয় পরিষ্কার আছে, সেটা হলো যে যদি একটা কন্ডিউসিভ পরিবেশ আমরা আয়কর অফিসের ভিতরেও করতে পারি, অথবা আমরা বলি যে সবচেয়ে ভালো হলো যে আয়কর অফিস যদি আমার যেতেই না হয়, আমার যেন এখন বলা হচ্ছে অনলাইনে ইচ্ছেগুলো জমা দেওয়া যাবে। হ্যাঁ, যারা কর নিচ্ছেন এবং যিনি কর দিচ্ছেন তাদের মধ্যে যদি কখনো দেখা না হয়, সেটা হলো সবচেয়ে ভালো পরিস্থিতি। তাহলে আপনার কোনো যোগাযোগই থাকবে না, কিন্তু হয়তো কর আদায় হবে। সেই রকম একটা পরিস্থিতি মানে তৈরি করার জন্য আরেকটু আমাদের বেশি কাজ করতে হবে বলে মনে হচ্ছে। আমরা যখন বলছি এই আয়কর ট্যাক্স রিটার্নের কথা বলছি, যে কিন্তু বাংলাদেশে যেখানে প্রায় 16-17 কোটি মানুষ, সেখানে টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আছে মাত্র বলা হয়ে থাকে 15 থেকে 16 লক্ষ মানুষ। এর মধ্যে নিয়মিত জমা দেন আপনি বলছেন যে 12 লক্ষ লোক। এই যে পরিমাণে, এত কম পরিমাণে, এটা সবসময় আমরা সবাই বলি, তো বেশি লোক তাহলে কেন আসলে ট্যাক্সের আওতায় আসছে না, ইনকাম ট্যাক্সের আওতায় আসছে না? একটা বড় কারণ হলো যে আমি বলি যে 16 কোটি সংখ্যাটা তো অনেক বড়। 16 কোটির তো একটা বড় অংশ আছে যারা আসলে আয় করেন না। তো ধরেন এটা তো বয়সের নিচেই আছেন প্রায় 4-5 কোটি। আমরা সবাই জানি যে আসলে ট্যাক্সেবল অনেক মানুষ আছে এই নেটওয়ার্কের বাইরে। হ্যাঁ, আমরা বলছি যে আসলে ধরেন এটাকে যদি আমি সব ধরনের অ্যাকাউন্টিং করি, যে যারা আছেন নেই এই প্রক্রিয়ায় যদি যাই, তাহলে আমার ধারণা যে সব মিলিয়ে অন্তত 2 কোটির মতো মানুষ আসলে আছেন যারা আসলে আয় করেন, এবং মোটামুটি একটা রিটার্ন জমা দেওয়ার হয়তো অন্তত পক্ষে 1-1.5 কোটি তো দেওয়া উচিত। এরকম একটা পরিস্থিতি আছে, অন্তত 1 কোটি হওয়া উচিত। সেখানে জমা পড়ছে 11 লাখ। তো সেটা একটা একটা বড় কারণ হলো আমাদের যে অর্থনীতির যে যদি স্ট্রাকচারটা দেখেন, এটা একটা বড় অংশই হলো ইনফর্মাল সেক্টর। এবং আমি টোটাল লেবার ফোর্সের কথাই যদি আমি বলি, সব ধরনের লেবার ফোর্সের কথাই বলছি, যদিও যারা একেবারে নিম্ন আয়ের আছেন তারাও লেবার ফোর্সের ভিতরে এবং আছে। তারপরে যদি আপনি দেখেন তাহলে প্রায় 85% হলো ইনফর্মাল সেক্টর। এবং আমাদের অনেক করদাতা হতে পারেন এরকম ব্যক্তিও যারা আয় করেন, তারাও আসলে ইনফর্মাল সেক্টরের ভিতরে আছেন। ফলে আমাদের যেই চাকুরি ক্ষেত্র, আমাদের যেই বিজনেসের ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ব্যবসা যারা করেন, এমনকি আমি সেটাই বলছি যে সেটা এক ধরনের অপ্রাতিষ্ঠানিক। আমি বলছি যে আমি বলছি যে ধরেন আপনি যদি কেউ একটা চালের আড়তেও আপনি যদি যান উত্তরাঞ্চলের একটা, সেখানে দেখবেন যে ওখানে হয়তো লক্ষ লক্ষ টাকা ব্যবসা হচ্ছে প্রতিদিন, কিন্তু ওনার হয়তো আয়কর নাই এবং পুরোটাই হচ্ছে ক্যাশের মাধ্যমে টাকা দেওয়া নেওয়া হচ্ছে। এবং এটার একটা প্রাতিষ্ঠানিক যেহেতু কাঠামো নেই, উনি আয়কর দিচ্ছেন না, এবং যেহেতু সেই ধরনের কোনো উদ্যোগ বা পরিস্থিতি উনি ফেস করছেন না যে ওনার টিন না থাকলে সমস্যা হবে, সেহেতু ওনার এটা না করে উনি বছর পর বছর পার করে দিতে পারছেন। ফলে একটা বড় জায়গা হলো আমাদের যে কর আদায়ের যে ক্ষেত্র, সেটা খুবই কেন্দ্রীভূত, একটা একেবারে
সেন্ট্রালাইজ ব্যবস্থার মাধ্যমে আমরা কর নিচ্ছি। হ্যাঁ, আমাদের তো অন্যান্য দেশে তো স্থানীয় পর্যায় থেকে অনেক ধরনের কর হয়, এবং যখন আপনার স্থানীয় পর্যায় থেকে হয়, যেমন ধরেন যদি আমি বিভিন্ন দেশের কথা বলি, তাহলে ভ্যাট বিষয়টা আসলে প্রভিন্স বা স্টেটগুলো কালেক্ট করে, কেন্দ্রীয় সরকার করে না। তো এখন যখনই কেউ একজন বড় আকারের ভ্যাট দিচ্ছেন, তখনই এটা স্বাভাবিক আয়করটা যেটা কেন্দ্রীয় সরকার নিচ্ছে, সেই আয়করটা আদায়ের সময় আপনার তাহলে একটা ইনকাম স্থানীয় ট্যাক্স সরকারের কাছে থাকতে আসতে হবে। পারে, সেটাও আসতে ফলে পারে। এই বিষয়গুলো লিঙ্ক থাকে, এবং যখনই আপনি কোনো একটা সুবিধা নেবেন, যে আপনার একটা বাড়ি আছে, আপনার একটা বিদ্যুতের লাইন নিতে হবে, তাহলে আপনার একটা টিন জমা দিতে হবে। আপনার একটা বাড়ি আছে, সেটা আপনার একটা অবশ্য বিদ্যুতের সরকার- নেবেন, সেটা আপনি অবশ্য টিন সরকার নেই, করছে। এটা খুবই ডিফিকাল্ট হওয়ার কথা। Absolutely, absolutely. সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আবারও। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আজ আমরা আলোচনা করছি আয়কর রিটার্ন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কিভাবে আরো বেশি মানুষকে ট্যাক্স থেকে আওতা আনা যায়। আপনি বলছিলেন যে বাংলাদেশে যেহেতু অধিকাংশ একটা বড় একটা সেক্টর হচ্ছে ইনফর্মাল সেক্টর, সেখান থেকে আসলে ট্যাক্সেবল যারা ব্যক্তি আছেন তাদেরকে শনাক্ত করা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? আপনি বলছিলেন যে সরকার যদি টিআইএন বাধ্যতামূলক করেন, বিভিন্ন ধরনের কেনা বেচার ক্ষেত্রে যদি বাধ্যতামূলক করে, আর কি কি উপায় হতে পারে যেটা মানুষ তারা টিন নম্বর নিতে, আমি বলবো না বাধ্য হয়, বলবো যে তারা উৎসাহিত বোধ করে? বড় বিষয়টা হলো যে আমি যেটা বলি সেটা হলো যে কেউ যদি টিন না নেন, জি, তাহলেই যে আসলে উনি কর দিচ্ছেন না তা কিন্তু না। আমাদের আপনি যদি টোটাল ইনকাম ট্যাক্সের জায়গাটা দেখেন, তাহলে আপনি দেখবেন যে প্রায় 60-70% আসছে হলো আমরা বলি অগ্রিম কর দেয়। হ্যাঁ, তো একটা আছে যে ব্যবসায়ীরা যারা কর দিবেন, তারা ওই বিভিন্ন সময়ে কিছু কিছু টাকা জমা দিতে থাকেন। আমরাও যারা চাকরি করি তাদের আমাদের প্রতি মাস থেকে Tax source কেটে কিছু নিতে যায়। tax source। ফলে যেটাকে উইথহোল্ডিং ট্যাক্স বলা হয় আর কি টেকনিক্যালি, সেই অগ্রিম ভাবে উৎস থেকে কর কেটেই আসলে নেওয়া হয়। ফলে অনেকে আছেন যারা হয়তো করের রিটার্ন জমা দেন না, কিন্তু যেহেতু তারা একটা গাড়ি ব্যবহার করেন, তারা সেই গাড়ির লাইসেন্সের সাথে ওই উৎসে আয়কর কিছু জমা দিচ্ছেন। ফলে সেই অর্থে যদি আমি বলি যে প্রকৃত কর দাতার সংখ্যা এবং রিটার্নের সংখ্যার মধ্যে একটা পার্থক্য আছে। তবে ভালো হলো রিটার্ন জমা দিলে দুটো জিনিস হয়। একটা হলো যে কেউ যদি কর বেশিও দিয়ে ফেলেন আপনার, তাহলে এটা একটা অ্যাকাউন্টেন্ট থাকবে, তাহলে সরকার তখন আপনাকে টাকা ফেরত দিতে পারবে। আর দ্বিতীয় যেটা হয় সেটা হলো যে আপনি বিভিন্ন উৎসে কর দিচ্ছেন, কিন্তু আসলে আপনার মোট যে পরিমাণ কর দেওয়ার কথা ছিল সেটা হয়তো আপনি দিচ্ছেন না, এবং এটা হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে সেদিক থেকে আমাদের উৎসে কর আহরণের ক্ষেত্রে সরকারের একটা আগ্রহ আমরা দেখেছি আর কি। সেটার অনেক ক্ষেত্রে বলেন যে ব্যবসায়ীরা বলেন যে তাদের জন্য একটা সমস্যা হয়, কিন্তু সরকারের জন্য আবার সুবিধা হয়, এটা প্রশাসনিক ব্যয় অনেক কমে আসে, কর আদায় করা অনেক সহজ। বড় বিষয় যেটা আমি বলছিলাম যে কর আদায় প্রক্রিয়া খুবই কেন্দ্রীভূত, এবং এখন কিছুটা আমরা বিকেন্দ্রীয়করণের কথা বলছি। আপনি দেখবেন যে বাংলাদেশের এই 45 বছরের যে ইতিহাস, সেই 45 বছরের ইতিহাসে আমাদের প্রশাসন যতখানি বিকেন্দ্রীয়করণ হয়েছে, উপজেলা পর্যায়ে প্রায় সকল ডিপার্টমেন্টেরই একজন করে কর্মকর্তা আছেন, কর কর্মকর্তা নাই। হ্যাঁ, ফলে এটা একটা খুবই আমার কাছে খুবই অবাক করা লাগে আর কি, যে আপনি কেন এটা পারবেন না। এখনো যদি আপনি এনবিআর কে জিজ্ঞেস করেন যে আপনারা কেন পারছেন না, তার প্রধান কারণ দেখা যাবে যে জনবল। এখনই যে পরিস্থিতিতে আপনার উপজেলা পর্যায়ে কর্মকর্তার সুযোগ নেই, তখনই আপনি যদি দেখেন একটা বড় অংশ ভ্যাকেন্সি আছে। এই দিকটায় আমার মনে হয় যে সরকার একটু মনোযোগী হওয়া দরকার। সেটা হচ্ছে যদি জনবল সংকটের কারণে এটা হয়, কারণ এটা ভালো যে আমরা অনলাইনের মাধ্যমে অনেকে দিতে পারছি, তবে এটা দিয়ে জানতে হবে যে বাংলাদেশের বড় অংশই তো এখন আসলে ইন্টারনেটের সাথে পরিচিত না। হয়তো নতুন প্রজন্ম পরিচিত, হয়তো 20 বছর পরে এই পরিস্থিতি পরিবর্তন হবে, কিন্তু যারা এখন আসলে সক্ষম করদাতা এবং হয়তো আমাদের থেকে কিছু 10-20 বছর বয়স বেশি আছেন, তারা এখনো ইন্টারনেটে বিশেষত টাকা জমা দেওয়ার মতো বিষয়টাকে নিবেন কিনা, সেইটা একটা চিন্তার ব্যাপার আছে। সেটার ফলে দুটো পাশাপাশি হতে হবে আমার মনে হয়। যে একটা হলো যে আমার যে প্রশাসনিকভাবে এগুলো নিয়ে যাওয়া, এবং বিভিন্ন যে আমি বলছিলাম যে বিভিন্ন আপনার জমি ক্রয় বিক্রয়ের সাথে যদি আপনি এটাকে মেলান, আপনি যদি এটাকে গাড়ি কেনা বেচার সাথে মেলান, তাহলে আপনি এই ধরনের বিভিন্ন সম্পদের সাথে আপনার এটাকে টাই আপ করতে হবে।
এবং বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো নেওয়া হচ্ছে, এখন যেমন একটা হয়েছে তো আমরা ট্রেড লাইসেন্সের জন্য দিতে হয়, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে টিন নিচ্ছেন কিন্তু রিটার্ন জমা দিচ্ছেন না। এখন পরিস্থিতি বিষয়টা হলো যে এনবিআর আমাদেরকে কখনোই প্রকাশ করছে না কিন্তু যে যারা রিটার্ন জমা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে এনবিআর কি ধরনের পরিস্থিতি তৈরি করছেন। Exactly. আপনি যদি আইনের প্রয়োগটাকে দেখাতে না পারেন, এটাকে আপনার অনেক খারাপ হবার প্রয়োজন নেই। যেটা আইনত সত্যি সেটা আমার দিতে হবে। আমি যদি আয়কর না দিই আমাকে Example তৈরি এনবিআর এর করতে হবে। একটা চিঠি পাবো বা এনবিআর আমাকে শোকজ করবে বা একটা মামলা করবে, সেটা আছে। ফলে সেটা আমার মনে হয় যে এটার প্রয়োজন আছে, যে আইনের প্রয়োগটা করা। মানুষকে এটা খারাপ মনে হতে পারে কিন্তু মানুষকে বলা যে আয়কর রিটার্নটা আপনার জমা দেওয়া উচিত এবং আপনি কেন দিচ্ছেন আমাকে বলেন। অনেকে যেটা বলেন যে এর সাথে একটা ইনসেনটিভ থাকা উচিত, যারা দীর্ঘদিন ধরে আয়কর দিচ্ছেন। এক ধরনের ইনসেনটিভ সরকার দিচ্ছে, আমরা বলি যে বেস্ট ট্যাক্স পেয়ার কথা বলি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমার এই অনুষ্ঠানে একজন ব্যবসায়ী বলছিলেন যে একজন ব্যবসায়ী সারা বছর ধরে ট্যাক্স দিচ্ছেন, তার আয়কর দিচ্ছেন, কিন্তু অনেক সময় তার ব্যবসা খারাপ অবস্থা যায়, তখন সে তার রিটায়ারমেন্টের অবস্থা দেখা গেল যে সে ট্যাক্স দেওয়ার মতো অবস্থা নেই, কিন্তু ইন রিটার্ন সে যে এতদিন ট্যাক্স দিয়ে আসলো তার এগেনস্টে কোনো ব্যবস্থা কি সরকার নিতে পারে কিনা। এক ধরনের ইনোভেশন হয়তো এখানে আসে এবং এটা আসলে সত্যি কথা লং টার্মে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে উৎসাহ তৈরি করে। হ্যাঁ, আমার মনে হয় দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যেটা বলছিলাম যে অনেকে হয়রানিমূলকের কথা বলেন, যে যেটাকে যদি উনি যেটা আমরা বলি যে আউট অফ বুক সেটেলমেন্ট করেন, যে অর্থাৎ আপনার লতে না গিয়ে আপনি যদি ওই পেছনের দরজা দিয়ে এটা সেটেল করে ফেলেন, যে আসলে কিছু টাকা পয়সা দিয়ে এটাকে ম্যানেজ করে ফেলবেন, সেটা অনেকে মনে করেন যে ভালো, এটা তার থেকে চক্করে না পড়ার একটা বড় কারণ হলো যে এই আয়কর প্রদানের ক্ষেত্রে অনেকেই ব্যবসায়ী বলেন যে আমি যদি গত বছর তুলনায় এই বছর কর কম দেই তাহলে আমাকে বলবে কেন, কিন্তু ব্যবসায় তো ওঠানামা আছে। ফলে সেই ধরনের পরিস্থিতিও আছে, এটা সত্যি, এটাতে কোনো সন্দেহ নেই এবং এটা এনবিআর এর সাথে ব্যবসায়ীরা যে আলাপ আলোচনা করছে সেখানে উঠে এসেছে। দ্বিতীয় বিষয় যেটা আছে সেটা হলো ভিন্ন, সেটা হলো যে আমরা নাগরিক হিসেবে আমরা বলি যে যদিও বলা হয় যে পৃথিবীতে মাত্র আপনি জন্মগ্রহণ করার পর মাত্র দুটো জিনিস সত্যি, একটা হলো মৃত্যু এবং ট্যাক্স। এটা হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, ইউএস এর অন্যতম জাতির জনক। সেই ক্ষেত্রে যদি বলি যে আমরা যখন কর দিই তখন আসলে আমাদের কোনো কিছু রিটার্ন পাওয়ার কথা না। বাই ডেফিনেশন ইকোনমিক্সে আপনার করের সংজ্ঞাটা হলো তাই, যে আপনি কোনো সুবিধা চাবেন না আর কি, এটা বাধ্য নয়। কিন্তু একই সাথে আসলে বিষয়টা হলো যেটা স্পিরিচুয়াল জায়গা আছে, সেটা হলো যে আমরা এবং দেখেছি বিভিন্ন গবেষণাও এসেছে যে স্যাটিসফ্যাকশন সার্ভে বা পারসেপশন সার্ভে যখন করা হয়েছে তখন জনগণ বলছেন যে আমি যে কর দেই এই করের টাকার ব্যবহারটা কতখানি ভালো হলো, আমি যে নাগরিক সুবিধা আমার পাওয়ার কথা, এই করের টাকার সত্যিকার যে ব্যবহার কথা দুর্নীতি কমানোর জন্য, অর্থাৎ পাবলিক এক্সপেন্ডিচারের এফিসিয়েন্সি, পাবলিক সার্ভিস ডেলিভারি যেগুলো আছে আমাদের নাগরিক সুযোগ সুবিধা, সেগুলো যদি সরকার আরো বাড়াতে পারে তাহলে জনগণ উৎসাহিত হবেন কর দেবার জন্য। ফলে সেই দিকটা পাশাপাশি ভাবে চলবে, কিন্তু সেটা হয়তো এনবিআর করতে পারবেন না, এনবিআর হয়তো প্রথমটা করতে পারবে, দ্বিতীয়টা হয়তো করতে পারবেন না। আমাদের তো এমনিও সোশ্যাল প্রোটেকশন বা সোশ্যাল সেফটি নেট যেটা আমরা বলি, আমাদের তো সোশ্যাল প্রোটেকশন নেই। পেনশনার স্কিমগুলো বা অন্যান্য যে বিভিন্ন সামাজিক নিরাপত্তার সুবিধাগুলো সেগুলো অনেক বেশি বিস্তৃত না। ফলে সেটাও একটা ওয়েলফেয়ার সেটে আছে। আপনি চিন্তা করবেন যে যখন আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যাবেন, সুইডেন, নরওয়ে, এই ধরনের দেশগুলোয়, এখানে কিন্তু ওরা 55%, 60%-এর মতো কর দিচ্ছে তাদের আয়ের, এবং তারা এটা নিয়ে চিন্তা করছে না, কারণ তাদের ছেলে মেয়েরা যে উচ্চশিক্ষা পর্যন্ত এটা সরকার বিয়ার করছে, তাদের যে পেনশন এটা সরকার দিবে। ফলে আমার সঞ্চয় করে একটা বিরাট সম্পদ বানিয়ে ফেলতে হবে, কারণ আমার বৃদ্ধ বয়সে কি হবে, বা আমার ছেলে মেয়েকে যদি আমি সুশিক্ষিত না করতে পারি তারা আমাকে দেখবে, এই পরিস্থিতিটা যেতে হচ্ছে না। ফলে সেটা একটা ওয়েলফেয়ার সেটের চূড়ান্ত। ফলে আমি বলছি না যে বাংলাদেশ এটা হঠাৎ করে পারবে, কিন্তু বাংলাদেশ সেদিকে যাচ্ছে কিনা সেটা আমার মনে হয় যে এখন প্রতিষ্ঠা করার সময় এসেছে। এবং সেইটা যদি আসলে নিশ্চিত করা যায় যে একজন ট্যাক্স পেয়ার তার শেষ সময় এসে তিনি রাষ্ট্রের কাছ থেকে সেই পরিমাণ সাহায্য পাবেন, তাহলে হয়তো সত্যিকার অর্থেই আপনি যেটা বললেন যে 60% ট্যাক্স মানুষ দিতে দ্বিধা করবে না। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকেও। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।